আপনারা জানেন যে আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আরজি করে গিয়েছিলেন এবং সেখানে তিনি রুম পরিদর্শন করেন। যে ছবি আপনাদের দেখানো হচ্ছে আরজি করের ছবি, যেখানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আজ আরজি করে পৌঁছে যান। গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আরজি কর ফাইলস ওপেন করেন এবং তারপর আজই অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তিনি পৌঁছে যান আরজি কর হাসপাতালে। আরজি কর হাসপাতালে আজ পৌঁছে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পৌঁছে যান, একটি ঘরের ভিডিও করেন তিনি। যে ছবি দেখানো হচ্ছে আপনাদের, গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরজি কর কাণ্ডের ফাইলস ওপেন করেন এবং তারপর আজই বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পৌঁছে যান আরজি কর হাসপাতালে, একটি ঘরের ভিডিও করেন তিনি। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা আরজি কর হাসপাতালের ছবি, যেখানে হাসপাতাল পরিদর্শন করেন, একটি ঘর পরিদর্শন করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনাদের ছবি দেখানো হচ্ছে আরজি কর হাসপাতালের ছবি, যেখানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পৌঁছে যান। গতকাল আমরা দেখেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আরজি করের ফাইলস ওপেন করেন এবং 3 জন আইপিএস অফিসারকে গতকালই সাসপেন্ড করা হয়। আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আরজি কর হাসপাতালে পৌঁছে যান, একটি ঘরের ভিডিও করেন এবং সেই ভিডিও থেকে কি উঠে এসেছে একবার দেখাবো আপনাদের। আমি একটা ঘরের সামনে দাঁড়িয়ে আছি, যেটা অভয়ার মৃত্যু মামলায় একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই ঘরটা এখনো পর্যন্ত সিল করা। আজ পর্যন্ত সিবিআই এর কেউ এই ঘরটা খুলে দেখার চেষ্টা করেননি যে এর মধ্যে কি আছে, অথচ জানা যাচ্ছে এর মধ্যে ব্লেড, রক্তমাখা গ্লাভস ইত্যাদি সব পড়ে আছে, যা এখানে থাকার কথা নয়, তবু এগুলো আছে প্রত্যেকে। সেই তদন্ত সিবিআই করেনি। আমি বিশেষ করে দোষ দেবো সীমা পাহুজা, যে অফিসারের দায়িত্ব ছিল এই ইনভেস্টিগেশন, তিনি তার কর্তব্য পালন করেন। সীমা পাহুজার বিরুদ্ধে এখনই পদক্ষেপ নেওয়া দরকার যে তিনি কেন এটা করেন। আজ পর্যন্ত এই দরজা খোলা হয়নি। এই দরজা খুললে অনেক এভিডেন্স পাওয়া যাবে, কীভাবে কী হয়েছিল, কার রক্তমাখা ব্লেড, কার রক্তমাখা গ্লাভস, দেয়ালে কার রক্ত, এগুলো সব পাওয়া যাবে। এই সিঁড়ি এবং তা দিয়ে সেই দিন রাতে একটা ভারী জিনিস কয়েকজন মিলে নামাচ্ছিল, সেই ভিডিও একজন সিস্টার তুলেছিলেন। সেই ভিডিও সিবিআই সেই সিস্টারের কাছ থেকে নিয়ে নেন এবং সেই সিস্টারকে বাধ্য করেন তার নিজের ভিডিওটা মুছে ফেলতে। সিবিআই সেই ভিডিও এখনো পর্যন্ত দেখায়নি। অর্থাৎ আমি আবার বলছি, সেই সীমা পাহুজা যে আধিকারিক ছিলেন এই তদন্তের দায়িত্বে, তিনি সেই ভিডিও লুকিয়ে ফেলেছেন, আজ পর্যন্ত সেটা প্রকাশ করেনি। এই সিঁড়ি দিয়ে কি নামানো হচ্ছিল, কত ভারী একটা জিনিস, এই প্রশ্ন তো আমাদের আছে, সঙ্গত প্রশ্ন। কি নামানো হচ্ছিল সেটা দেখতে হবে, তার তদন্ত চাই। এবং সিবিআইকে আপাতত যারা তদন্ত করবেন তাদেরকে আমরা সচেতন করলাম এইভাবে, এবং সিবিআই এর যারা তদন্ত করছেন সেই অফিসাররা যেন জেনে রাখেন যে আমাদের শত শত চোখ এবং অন্যান্য ইন্দ্রিয় তাদের ওপর নিবদ্ধ। তারা যদি কোনো কাজে ভুল করেন আমরা কিন্তু সেই মুহূর্তে তাদেরকে চেপে দেব। আপনারা দেখতে পারলেন সেই ভিডিও, যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটি রুম, একটি ঘর দেখিয়েছেন এবং একটি সিল করা ঘর তিনি দেখিয়ে বলছেন যে এই ঘরে অনেক তথ্য লুকিয়ে আছে। সিবিআই কখনো চেষ্টাই করেনি এর ঘরের ভিতরে যেতে। সেই সময় যিনি দায়িত্বে ছিলেন সীমা পাহুজা, তিনি তার দায়িত্ব ঠিকমতো পালন করেনি, এমনটাই কিন্তু অভিযোগ করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই ঘর খুললেই অনেক তথ্য পাওয়া যাবে, এমনটাই দাবি করছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই ভিডিও আপনাদের দেখানো হচ্ছে, আজই আরজি কর হাসপাতালে পৌঁছে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি বলেছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় একবার শোনাই। তদন্ত নতুন করে শুরু হয়েছে। সিবিআই আবার যে কোনো লোককে ডেকে জিজ্ঞাসা করতে পারে এবং তদন্ত করতে পারে। সিবিআই আজ পর্যন্ত যেটা করেনি, অর্থাৎ সিবিআইকে পুরোটা দোষ দেবো না, আমি সীমা পাহুজা যিনি দায়িত্বে ছিলেন তিনি আজ পর্যন্ত যেটা করেননি সেটা আমি ভিডিও করলাম এইমাত্র। একটা ঘর যেটা কোনোদিন খোলা হয়নি, যার ভেতরে এমন কিছু জিনিস আছে, ব্লেড, রক্তমাখা গ্লাভস,
এগুলো থাকার কথা না। এমনকি শুনতে পাচ্ছি তার দেওয়ালে নাকি রক্তের দাগ আছে। সেটা আজ পর্যন্ত সিবিআই খোলার সময় পায়নি। সীমা পাহুজা কি করছিলেন এতদিন ধরে এবং কার দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন সেটা জানা দরকার। প্রথম কথা, আমি সমগ্র সিবিআইকে দোষ দেবো না, আমি সীমা পাহুজাকেই দোষ দেবো, কারণ তিনি ছিলেন দায়িত্বে, তিনি এগুলো কিছু করেননি। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি ভিডিও নিয়েছি, সেই ভিডিও আপনাদেরকে পাঠিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। সেখানে দেখতে পাবেন যে ওই ঘরটা আমি নির্দিষ্ট করেছি এবং এছাড়াও একটা সিঁড়ি যেটা দিয়ে একটা ভারী কিছু নামানো হচ্ছে বডির মতো, সেই রাত্রে যে রাত্রে অভয়া মারা গিয়েছিল সেই সিঁড়িটা আমি ভিডিও করেছি, ছবি তুলেছি। সেই সিঁড়িটা দিয়ে কিছু নামানো হচ্ছে, এই ভিডিও একজন নার্স তুলেছিলেন। সিবিআই এর কর্তা ব্যক্তিরা যারা এখানে তদন্ত করছিলেন, সেই সীমা পাহুজা ইত্যাদিরা, তারা ওই নার্সের কাছ থেকে ওই অংশটুকু নিয়ে নেন যে সিঁড়ি দিয়ে ভারী কিছু নামানো হচ্ছে, এবং নার্সকে বলেন আপনি ঝামেলায় জড়িয়ে পড়বেন, আপনি নিজের ভিডিওটা রিমুভ করুন। এইভাবে ভিডিওটা রিমুভ করা হয়েছিল। নার্সের পক্ষ থেকে, কিন্তু সিবিআই এর কাছে সেই ভিডিও এখনো পর্যন্ত আছে বলে আমরা মনে করি। সুতরাং সিবিআইকে অত্যন্ত কঠোর দৃষ্টিতে এই তদন্ত চালাতে হবে এবং সিবিআই যেন জেনে রাখে যে তারা যদি না করে তাহলে আমাদের শত সহস্র চক্ষু এবং কর্ণ নাসিকা সব ইন্দ্রিয় দিয়ে আমরাও লক্ষ্য করছি যে আসলে তদন্তের নামে কি হচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনালাম। এবার শোনাবো আরজিকর হাসপাতালেরই চিকিৎসক তাপস প্রামাণিক, তিনি কি বলছেন। লক করার পর ওরা কেন করলো না, এবং লাস্ট টাইম যখন অভয়ের মা বাবা আমি মিট করেছিলাম তখন ওই একই কথা, না ওখানে কিছু নেই। আমি বললাম যে নেই, আপনি কি করে সিদ্ধান্তে আসছেন? কারণ ওই যে ঘরটা, ওই ঘরটা কোনো ওটি হয় না, পুরনো ইউজ গ্লাভস, ব্লাডের দাগ, তারপরে কিছু ব্লেড যেগুলো রয়েছে, সিরিঞ্জ, এগুলো থাকার কথা নয়। ওটা একটা ইনস্ট্রুমেন্ট রুম, যে ইনস্ট্রুমেন্টটা কি হয়, যে আর্থোস্কোপিক মেশিন আছে, আরও বেশ কিছু অর্থোপেডিক্সের ইনস্ট্রুমেন্ট আছে। এবার সেইগুলোর জন্য তো পেশেন্ট পার্টিও সাফার করেছে, ওটি হয়নি। তো এত একটা সিবিআই ভারতবর্ষের হচ্ছে একটা এত বড় অর্গানাইজেশন, তাদের তো টাকার অসুবিধা নেই যে একটা রুমে সিএফএসএল করালে তাদের কি এমন হবে না। আমরা যেটা ভেবেছিলাম, দেখুন প্রথম থেকেই পূর্বতন যে সরকার, তারা এটা কভার আপ করার চেষ্টা করেছে। সরকার বদলেছে, আশা করি আস্তে আস্তে বেরোবে, কারণ প্রথমেই 3 জন আইপিএস অফিসার তাদেরকে সাসপেন্ড হলো। তার মানে এখানে সিবিআই এরও তো গাফিলতি ছিল। এই 3 জন অফিসারকে কবার ডেকেছে? আমি জিজ্ঞাসা করেছিলাম, তারা একই কথা বলেছিল, না আমরা ডেকেছি। তো ডাকলে আজকে সরকারকে সাসপেন্ড করতে কেন হলো? সেই সময় সিবিআই এনাদের বিরুদ্ধে অ্যাকশন নিল না কেন? যে ইন্দিরা মুখার্জি অভিজ্ঞ দেখে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলল, এত বড় নেগলিজেন্স হলো, তারপরেও সিবিআই কি এই সীমা পাহুজা কিছু করেছিল? আপনারা জানেন যে গতকালই আরজিকর কাণ্ডের ফাইলস ওপেন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই সময় কি বলেছিলেন মুখ্যমন্ত্রী একবার শোনাবো। আমরা শুধুমাত্র আমাদের সরকারের যে লোকরা ছিল, স্পেশালি দা সিনিয়র পুলিশ অফিসার, দিদেন কলকাতা পুলিশের যারা ছিলেন, সিপি এবং ইনক্লুডিং অল, এবং সবচেয়ে বড় অভিযোগ যেটা ইনিশিয়ালি আমাদের কাছে থ্রু মিডিয়া অনেকবারই এসেছে ভিকটিমের মাদারের পক্ষ থেকে, যে 2 জন পুলিশ অফিসার অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট টাকা দিতে চেয়েছিলেন। এটা তদন্ত করতে হবে যে অ্যালিগেশন কতটা, কিন্তু ইনিশিয়ালি আমরা মনে করি এই তদন্তগুলো করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ আধিকারিক, তাদেরকে সাসপেনশনে রেখে তদন্ত করা উচিত, নইলে তদন্ত কখনো ট্রান্সপারেন্ট হতে পারে না। আমরা শুধু সিচুয়েশনটাকে মিসহ্যান্ডেলিং করা, অফার ফাইন্যান্সিয়াল ওয়ান টাইপ অফ ব্রাইব অন বিহাফ অফ দি কার পক্ষে নিয়েছেন, ওনারা যখন ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব, এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে, এবং তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ ইন ফ্রন্ট অফ মিডিয়া, এটা আমাদের
রাজ্যের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না এই সব কিছু দেখে, কারণ ইটস এ ডিসিপ্লিন ডিপার্টমেন্ট। উনি স্পোক্সপারসন অব দি কলকাতা পুলিশ ছিলেন না অফিসিয়ালি, আমরা এখান থেকে তথ্য নিয়েছি। উনি স্পোক্সপারসন অব দি সেক্রেটারিয়েট পিডি, পুলিশ ডিপার্টমেন্টের স্পোক্সপারসন বা হোম ডিপার্টমেন্টের স্পোক্সপারসন ছিলেন না। উনাকে পার্টিকুলার আরজিকর ইস্যুতে সাংবাদিকদের সামনে কথা বলার জন্য কোনো কাগজে কেউ দায়িত্ব দেয়নি। কেউ ভার্বেলি দিয়ে থাকতে পারে, সেটা কল রেকর্ডে বোঝা যাবে, কিন্তু উনার যে বক্তব্যের থ্রোয়িং এবং অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান মর্যাদা গরিমা সব নষ্ট হয়েছে। ঠিক আছে, গতকাল যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরজিকর কাণ্ডের ফাইলস ওপেন করেন এবং একই সঙ্গে 3 জন আইপিএসকে সাসপেন্ড করা হয়, তারপর অভয়ের মা তথা পানিহাটি বিজেপি বিধায়ক রত্না দেবনাথ তিনি কি বলেছেন একবার শোনাবো। আমরা যখন হসপিটালে ঢুকেছি তখন বিনীত গোয়েল এবং সোপিয়া মল্লিক, মুরারীধর শর্মা ভেতরে ছিলেন। তাদের উপস্থিতিতেই ভেতরে যারা ছিল, ইন্দিরা মুখার্জি তিনি প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিচ্ছিলেন, অভিক বিরূপাক্ষ, দেবাশিস সোম, তারপর প্রসূন চট্টোপাধ্যায়, এরা ছিল, এরা নাকি বিভিন্ন ধরনের এক্সপার্ট ছিল। এটা ইন্দিরা মুখার্জি মিথ্যে কথা বলেছেন প্রেস মিট করেই। তাই অভিষেক গুপ্তা আমাদের বাড়িতে টাকা নিয়ে এসেছিলেন এবং আমাদের এই যে এমএলএ, তারপর এই যে চেয়ারম্যান এবং আমাদের পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, এরাই ডেকে নিয়ে এসেছিল টাকা দিতে। তো টাকাটা ওনাকে কে দিয়েছিল? আইপিএস আমরা জানি না, এখনো আসল মাথা বাকি। আসল মাথা মানে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বিনা অনুমতিতে কোনো কাজ হয়নি। আমার মেয়ের খুন থেকে শুরু করে তার তথ্য প্রমাণ লোপাট করা, এমনকি দ্রুততার সঙ্গে পুড়িয়ে দেওয়া, সব কিছুই তখন মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ম মেনেই হয়েছে, উনিই করেছেন। আমার মেয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মী ছিল, উনি কেন করলেন এরকম তথ্য প্রমাণ লোপাট? অপরাধী বাঁচানো, সেটাও তো একটা বড় ক্রাইম বাঁচাবো আমি, তার মানে আরও বড় ক্রাইম হবে। তাহলে মুখ্যমন্ত্রী কেন অ্যারেস্ট হবেন না? আমি ডে 1 থেকে বলছি যে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলে সব জানা যাবে।